আজকে পাঠ করে শোনাব দেবকমল চক্রবর্তীর লেখা গল্প তিস্তা। কি যে করেন সমীরণবাবু, বারবার বলেছি যে এই ছোট্ট মেয়েকে নিয়ে স্কুলে আসবেন না। হয়তো আপনার শুনতে খারাপ লাগবে, আর লাগাটাই স্বাভাবিক, তবুও বলতেই হয়। আপনার মেয়ে যদি স্বাভাবিক হতো তবে তো কোনো কথাই ছিল না, কিন্তু তিস্তা তো আর ওর সমবয়সী অন্যান্য বাচ্চাদের মতো সক্ষম নয়। এই তো সেদিন আপনি ওকে কমন রুমে বসিয়ে ক্লাস নিতে গেলেন। রোজই ও এটা সেটা নিয়ে নাড়াচাড়া করে, কখনো রোল কলের খাতা ছিঁড়ছে, কখনো বা কারোর ব্যাগ থেকে যা পাচ্ছে টেনে বার করছে। কিন্তু সেদিন যা করলো সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। বসে বসে কাপড় চোপড় ভিজিয়ে ফেলল। সে যাকে বলে এক যাচ্ছে তাই কাণ্ড। আপনার কানে কথাটা আর তুলিনি, নিজেরাই জমাদার ডেকে সাফ করালাম। কিন্তু রোজ রোজ এমন চলতে থাকলে তো আমাদের পক্ষে মুশকিল। বিলাসবাবু হয়তো আরও অনেক কিছুই বলতেন, কিন্তু বেমক্কা থামতেই হলো মধুমিতা ম্যাডামের কথায়। স্যার, দয়া করে একটু চুপ করুন। যার উদ্দেশ্যে কথাগুলো বলছেন একবার অন্তত ওনার মুখের দিকে তাকান। কোথায় রেখে আসবেন বলুন তো অমন একটা মেয়েকে? আমরা সবাই যদি একটু মানিয়ে নিই তবে ওনার কত বড় উপকার হয় একবার ভেবে দেখুন। আপনিও তো একজন বাবা, একবার অন্তত একজন বাবার দৃষ্টিভঙ্গি নিয়ে সমীরণবাবুর পাশে দাঁড়ান। রাখুন আপনার দৃষ্টিভঙ্গি। বিলাসবাবু এবার আরও বেশি ক্ষুরোধার। কোথায় রেখে আসবে মানে? সারা দিনের জন্য একটা আয়া রেখে দিলেই তো ল্যাঠা চুকে যায়। বিকেলে উনি স্কুল থেকে বাড়ি ফিরলে ওই আয়াকে ছুটি দিয়ে দিলেই হবে? ট্যাঁকে গুজে ঘুরতে হবে তাই বলে? তাছাড়া ভেবে দেখুন, বাচ্চাটারও তো একটু বিশ্রাম দরকার, তাই না? এখানে না আছে কোনো বসার জায়গা, না আছে কোনো শোবার জায়গা। আর মানিয়ে নেওয়ার কথা বললেন না আপনি? এবার কমন রুম নোংরা করলে আপনাকে দিয়ে পরিষ্কার করাবো। যত সব আদিক্ষেতা। বিলাসবাবু ডাস্টারটা নিয়ে ক্লাস নিতে বেরিয়ে গেলেন। আয়া রেখেছিলাম জানেন। এতক্ষণ পর সমীরণবাবুর মুখ থেকে কথা বেরোলো। কথার মধ্যে একরাশ লজ্জা আর জড়তা কেমন যেন মাখামাখি হয়ে আছে। বছরখানেক আগে ওর মা হঠাৎই যখন চলে গেল, ওই একরত্তি মেয়েটাকে নিয়ে আমি পড়লাম অকুল পাথারে। স্বাভাবিক বাচ্চা হলে না হয় একটা কথা ছিল, কিন্তু ভগবান আমার জন্য মনে হয় সুখ বরাদ্দ করেননি। তিস্তার জন্মের কিছুদিন পর্যন্ত আমরা দুজনেই কিছু বুঝতে পারিনি। চোখে সামান্য অস্বাভাবিক ঠেকলেও ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথেই ঠিক হয়ে যাবে, কিন্তু তার হলো কই। প্রথম যখন দাঁড়াতে শিখল তখনই বুঝেছিলাম ওর পায়ের গড়ন অন্য সবার মতো নয়। হাত দুটো ঠিক যেন স্বাভাবিক ছন্দে নড়াচড়া করে না। কথা বলেছিল 2 বছর বয়সে, কিন্তু সেটাও খুব আড়ষ্ট। কথা বলার সময় মুখ দিয়ে লালা পড়ত, চোখে জল আসতো যখন ও কোনো খাবার নিয়ে মুখে তোলার চেষ্টা করত। প্রথম যখন মা বলে ডেকেছিল, কান্নায় ভেঙে পড়েছিল ওর মা। অনেক ডাক্তার দেখিয়েছি জানেন, কলকাতার উপর ভরসা না করে দক্ষিণ ভারত পর্যন্ত গেছি কবার, কিন্তু কোনো ডাক্তারই আশার বাণী শোনাননি। এ এক বিরল রোগ ম্যাডাম, এর খরচ আমাদের নাগালের বাইরে। যত দিন পেরোবে ওর স্নায়ুতন্ত্র আরও বিকল হবে, হাত আর পা দড়ির মতো শুকিয়ে যাবে ধীরে ধীরে। এইসব কথা সহ্য করতে না পেরেই হয়তো ওর মা অকালে চলে গেল। বড্ড নিষ্ঠুর মহিলা, তাই না? আমার হাতে সব সঁপে দিয়ে ড্যাং ড্যাং করে ওপরে চলে গেলেন। কিন্তু ম্যাডাম, আমি চলে গেলে এই মেয়ের কি হবে? হ্যাঁ, যা বলছিলাম, পুরনো কথা বলা শুরু করলে আর শেষই হতে চায় না। ওর মা চলে যাওয়ার পর মাস 2 স্কুল থেকে ছুটি নিয়েছিলাম, তা তো আপনারা জানেন। কিন্তু সংসারকে তো টানতে হবে, তার উপর ওর ওষুধপত্রের খরচা। তখনই একটা আয়া রেখেছিলাম। প্রথম দিন কয়েক সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পর আমি তো রীতিমতো চমকে উঠেছি। দরজার বাইরে থেকে শিকল তোলা। প্রায় দৌড়ে গিয়ে খুলতেই দেখি মেয়ে দরজার কাছে কেমন যেন নির্জীবের মতো পড়ে আছে। সারা শরীরে পায়খানা পেচ্ছাপে মাখামাখি, ঘরময় ভাত ছড়িয়ে আছে। সেদিন আমি প্রথম পাগলের মতো কেঁদেছিলাম ম্যাডাম। মেয়েকে একটু ভদ্রস্থ করে ওকে নিয়েই গেছিলাম ওই আয়ার বাড়ি। সেও ছিল একটা কম বয়সী মেয়ে,
ওর বাবা তো রীতিমতো আমাকে ধমকে উঠল, দাদা গরিব হতে পারি, কিন্তু সামান্য টাকার জন্য মেয়েকে তো আর মার খাওয়ানোর জন্য পাঠাতে পারি না। আপনার ওই খুনে মেয়েকে আপনি একাই সামলান। মেয়েটিকে দেখে আমারও খারাপ লেগেছিল। ঠোঁটের নিচটা কেটে প্রায় অর্ধেক হয়ে গেছে। মেয়ে খেতে চাইছিল না দেখে ও একটু জোর করতে গেছিল, তাতেই এই কাণ্ড। ডালের বাটিটা শটান ছুঁড়ে মেরেছিল ওর মুখে। গরম ডালের তাপে সারা মুখটাই ঝলসে গেছে। শেষে ও আর উপায় না দেখে একরকম বাধ্য হয়েই বাইরে থেকে শিকল তুলে পালিয়ে যায়। যত দিন যাচ্ছে মেয়ের রাগও কেমন যেন বেড়ে যাচ্ছে। মতের সামান্য অমিল হলেই কেমন যেন একটা জান্তব গর্জন করতে থাকে, জিনিসপত্র ছুটতে থাকে। তখনই বাধ্য হয়ে ওকে নিয়ে স্কুলে আসা শুরু করলাম। কিন্তু এখানেও তো দেখছি অবজেকশন উঠছে। এই দেখুন, আপনার ক্লাস নেই? আপনার বড্ড দেরি করিয়ে দিলাম আমি। আমার এই পিরিয়ডটা অফ আছে। মধুমিতা একটু স্মিত হাসল। যে কোনো জায়গাতেই মতবিরোধ থাকবে সমীরণবাবু, দেখছি কি করে ট্যাকল করা যায়। আপনি বরং এক কাজ করুন দেখি, ওর জন্য যে খাবারটা সাথে এনেছেন ওটা আমাকে দিন, দেখি ও আজ আমার হাতে খায় কিনা। অমন ভুল করবেন না ম্যাডাম। সমীরণবাবু চমকে উঠলেন রীতিমতো। ওর মতিগতি আপনি ঠিক বুঝবেন না, পাছে সব ছড়িয়ে ছিটিয়ে দেয়। ওই ভয়ে আমি ওর জন্য সামান্য কটা বিস্কুট ছাড়া আর কিছুই আনি না। জানি তো ওর হয়তো খুব খিদে পায়, তাই বাড়ি ফিরেই আমি সব কিছু ছেড়ে ওকে খাওয়াতে বসি। 8 বছরের মেয়েকে দুপুরে শুধু বিস্কুট খাইয়ে রাখেন? আপনি কি একটা পাষাণ! কাল থেকে হটপটে করে আপনি ওর জন্য ভাত আনবেন, বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন। এরপর থেকে ও ওর আন্টির হাতেই ভাত খাবে। সেদিন রাতে ফোনটা হঠাৎই বেজে উঠেছিল মধুমিতার। হ্যাঁ বলুন সমীরণবাবু, হঠাৎ এই সময়ে ফোন? কোনো বিপদ আপদ হয়নি তো? মধুমিতার কাছে ফোনটা এসেছিল রাত ঠিক 7:45 নাগাদ। মধুমিতা একলা মানুষ, মা আর অসুস্থ বাবাকে নিয়ে ছোট্ট সংসার। বিয়ে করব করব বলেও এখনো ঠিক করে ওঠা হলো না। মাঝে মাঝে বাবা অবশ্য জিগির তোলে, বুড়ো বাপ মায়ের জোয়াল আর কতদিন টানবি রে মা? পছন্দসই কাউকে এবার অন্তত একটা বিয়ে করে নে, আমরা বুড়ো বুড়ি ঠিকই থেকে যাব। মধুমিতাও যে ভেবে দেখেনি তা নয়, বয়স নয় নয় করেও 34 হয়ে গেল। কিন্তু যখনই এই অসহায় মানুষ দুটোর মুখের দিকে তাকায়, ভেতরের ত্রাগেরটা কেমন যেন মরে যায়। তাছাড়া দিন দিন কেমন যেন তিস্তার সাথে একাত্ম হয়ে যাচ্ছে মধুমিতা। মেয়েটাও কেমন যেন ওকে ভরসা করতে শিখেছে। মধুমিতা যা বলে বাধ্য মেয়ের মতো শোনে। খাবার নিয়ে ঝামেলা করাও অনেক দিন বন্ধ। সমীরণবাবু রোজ 4টে ভাত আর একটা আলু সিদ্ধ করে নিয়ে আসে। এক শেষে ভালো ঘি নিজেই কিনে এনেছে মধুমিতা। স্কুলের টিফিন পিরিয়ডে যখন চামচে করে কেটে কেটে সামান্য ভাত তিস্তার মুখে তুলে দেয় মধুমিতা, বড্ড আয়েশ করে খায় মেয়েটা। যদিও খেতে বড্ড সময় নেয়, তবুও নষ্ট করে না। মাঝে মাঝে বিলাসবাবু টিপ্পনি কাটেন পাশের থেকে, আপনার মধ্যে ওর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছে ম্যাডাম, এরপর তো আপনার ছাড়া পাওয়া মুশকিল। মধুমিতা সম্বিত ফেরে সমীরণবাবুর কথায়। না না, ঠিক বিপদ নয় ম্যাডাম, তবে আমার কাছে চরম বিপদ। দয়া করে আপনি যদি একটু আসেন। জানি আমি অন্যায় আবদার করছি, তবুও বলছি একবার আসুন ম্যাডাম, বড্ড উপকার হয় আমার। স্যার এখন রাত প্রায় 8টা বাজে, দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আমি বরং কাল স্কুলে আপনার সাথে কথা বলি। জোর করেই কথাগুলো বলল মধুমিতা। আমি ক্যাব বুক করে দিচ্ছি ম্যাডাম, তবুও আপনি একবার আসুন। 9:30টার মধ্যেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। আমি না হয় আপনার বাবাকেও বলে দিচ্ছি। অসহায়তা ফুটে উঠল সমীরণবাবুর কথায়। আরে তা নয়, ক্যাব বুক করার দরকার নেই, আমি আসছি আমার স্কুটি নিয়ে। মধুমিতা দ্রুত হাতে রেডি হয়ে নেয়। পৌঁছানোর পর একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল মধুমিতা। এই ব্যাপারটার সম্মুখীন হতে হবে এটা তার কল্পনায় ছিল না। তিস্তা এখন সবে 9 বছরে পড়েছে। এই তো মাসখানেক আগেই স্কুলে ওর জন্মদিন পালন করা হলো। স্বাভাবিক নিয়মেই ওর শরীরে মেয়েলি পরিবর্তনগুলো এসেছে, তবে পিরিয়ড যে এত তাড়াতাড়ি শুরু হবে সেটা আঁচ করা মুশকিল ছিল। আপনি বাজার থেকে চট করে 1 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসুন।
না না, লজ্জা পাবেন না, এটা লজ্জার জিনিস নয় মোটেই। তবে তিস্তা ব্যাপারটা কিভাবে নেয় কে জানে। সেদিন তিস্তাকে ভদ্রস্থ করে বেরোতে বেরোতে প্রায় 9:45 হয়ে গেছিল মধুমিতার। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল সমীরণবাবুর। কৃতজ্ঞতার দৃষ্টি ছাড়া আর কিছুই দিতে পারেননি বিনিময়ে। ঋণ বেড়েই চলেছিল সমীরণবাবুর। তিস্তা দিন দিন কেমন যেন আঁকড়ে ধরছে মধুমিতা ম্যাডামকে। স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ নিশ্চিন্তে থাকে সমীরণবাবু, কিন্তু বিকেলের পর বাড়ি ফিরলেই তিস্তার অন্য রূপ। হঠাৎই হয়তো রাত 10টার সময় রোগ চেপে গেল তিস্তার। আমাকে এক্ষুনি আন্টির কাছে নিয়ে চলো। সেই জড়ানো জড়ানো অস্পষ্ট আওয়াজ, সাথে জানতব গর্জন। এই সময় নিজের মেয়েকে কেমন যেন ভয় করে সমীরণবাবুর। এইটুকু বয়সে গায়ে ওর আসরিক শক্তি। সেদিন মাঝরাতে তিস্তার গোটা মাত্রা ছাড়া হয়ে গিয়েছিল। এক্ষুনি আন্টিকে এনে দাও, আমার এক্ষুনি আন্টিকে চাই। কিছুতেই ওকে শান্ত করতে পারছিলেন না সমীরণবাবু। শেষমেশ বাধ্য হয়ে ফোন করেছিলেন মধুমিতা ম্যাডামকে। ঘড়িতে তখন 2:10। ক্ষমা করবেন ম্যাডাম, আমি বড় হয়েও আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু নিতান্তই নাচার হয়ে আমাকে ফোন করতেই হলো। আপনি বরং ফোনে তিস্তাকে একটু শান্ত হতে বলুন। আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। ওকে কিছুতেই বোঝাতে পারছি না ম্যাডাম। ফোনটা স্পিকারে দেওয়ার দরকার পড়েনি। ওই পাশ থেকে মধুমিতার ঘুম জড়ানো গলার প্রতিটা শব্দ সমীরণবাবুর ভেতরে একদম গেঁথে গেছিল। ভদ্রতার একটা সীমা থাকা দরকার সমীরণবাবু। আপনি সামলাতে পারছেন না বলেই রাত 2টোর সময় আমাকে ফোন করে বসবেন, এটা আমি ভাবতেই পারিনি। আমারও নিজস্ব একটা জীবন আছে স্যার। আমি আপনার মেয়ের মাইনে করা আয়া নই, এইটুকু আপনার বোঝা উচিত। নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। ফোনটা কেটে দিয়েই মধুমিতা অবাক হয়ে গেছিল। ঝোঁকের মাথায় কী সব বলে ফেলল সে। কি মনে করলেন ভদ্রলোক? কিন্তু এখন আর কিছুই করার নেই, হাতের থেকে তীর বেরিয়ে গেছে। কিন্তু পরের দিন স্কুলে সমীরণবাবু যথেষ্ট স্বাভাবিক। তিস্তাও তার নিজের জায়গায় বসে। মধুমিতা ওকে একটু আধটু পড়তে শিখিয়েছে। চুপ করে বসে ও ছড়ার বই পড়ে। মাঝে মাঝে হয়তো নিজের মনেই বকবক করে। বিলাসবাবু এখন নিজের অফ পিরিয়ডে ওকে সঙ্গ দেন, তবে মাঝে মাঝে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় না তা নয়। টিফিনের সময় মধুমিতার হাতেই সুন্দর করে খেয়ে নেয় তিস্তা, কিন্তু অস্বস্তির কাঁটাটা মনের ভিতরে খসখস করতে থাকে মধুমিতার। সে চেয়েছিল যে সমীরণবাবু অন্তত রাতের কথাটা পারুক, কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো সাড়া না আসায় বাধ্য হয়ে মধুমিতা মুখ খোলে। দেখুন স্যার, গত রাতের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। বোন হিসেবে আমি ক্ষমা চাইছি দাদার কাছে। ধুস, কি যে বলেন ম্যাডাম। এক ফুৎকারে কথাটা উড়িয়ে দেন সমীরণবাবু। উল্টে আমারই তো ক্ষমা চাওয়া উচিত। তবে আপনার একটা কথা আমার বেশ মনে ধরেছে, তাই এবার থেকে চেষ্টা করছি নিজের দায়িত্ব নিজে নেওয়ার। ভাবছি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আমার চাকরির তো আর বেশি দিন নেই। ইচ্ছে না থাকলেও ভিয়ার নিতেই হবে। এবার থেকে পুরো সময়টাই ওকে দেব ভাবছি। এইভাবে চলতে আমারও খুব অসুবিধা হচ্ছে। তবে একটা চিন্তা কি জানেন, আমি চলে যাওয়ার পর ওই মেয়েটার কি হবে? বলতে বলতেই ডুকরে কেঁদে উঠলেন সমীরণবাবু। ওর যে আমি ছাড়া কেউ নেই। এখন আমি ভগবানকে প্রণাম করে কি বলি জানেন ম্যাডাম? ভগবান, আমাকে নেওয়ার আগে বরং ওকে তুলে নাও। বাবা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা করি জানেন। তবে আমাকে আরও কিছুদিন সময় দিন। দেশের বাড়িটা একটু মেরামত করতে হবে। ততদিন তো তিস্তা রইল আপনাদের স্নেহ ছায়। একটু একটু করেই গোছগাছ শুরু করছিলেন সমীরণবাবু। অনেক দূরের পথ। স্কুলেও ভিআরের জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বোঝাতে হয়েছে মধুমিতা ম্যাডামকে। ওনার বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওনার কথার জন্যই সমীরণবাবু এমন আচমকা ডিসিশন নিলেন। সেদিন আপনি বললেন না যে বোন হিসেবে ক্ষমা চাইছি, তাই আমিও দাদা হিসেবেই বলছি যে আপনার কথায় আমি কিচ্ছুই মনে করিনি। আর করবই বা কেন? আপনারা তো দেখছেন যে প্রতিটা দিন আমার আর তিস্তার কিভাবে কাটে। দেশের বাড়িতে চলে গেলে অনেক জ্ঞাতি কুটুমকে পাবো। সবাই নিশ্চয়ই দুচ্ছাই করবে না তিস্তাকে। ওখানেও আমার তিস্তা নিশ্চয়ই নতুন কোনো আন্টিকে পেয়ে যাবে। এতে আমি একটু নিশ্চিন্তে হব ম্যাডাম। আর কালের নিয়মে একদিন তো আমাকে যেতেই হবে। তখন ভগবান রইল তিস্তার জন্য।
গোছগাছ শেষ সমীরণবাবুর। ভিয়ার এখনো মঞ্জুর হয়নি, কিন্তু মায়া কাটিয়ে ফেলেছেন সমীরণবাবু। স্ত্রীর ছবির সামনে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ। ঠোঁট দুটো নড়ে উঠল বিড়বিড় করে। চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল বুকে। টেবিলের ড্রয়ারটা টেনে স্লিপিং পিলের ট্যাবলেটগুলো বের করলেন একে একে। এই 1 মাস ধরে রোজ একটা দুটো করে কিনেছেন। দুজনের জন্য 30টা ট্যাবলেট বোধহয় যথেষ্ট। জলের মধ্যে ধীরে ধীরে মিশে গেল ট্যাবলেটগুলো। এই জলটা খেয়ে নে তো মা, তারপর আমরা দুজনে মিলেই তোর মায়ের কাছে চলে যাব। তোর মা একা একা দিন কাটাবে তা তো হতে পারে না। খেয়ে নে সোনা মা আমার। হাতটা কেমন যেন থরথর করে কাঁপছে সমীরণবাবুর। ভেতরে সব শক্তি ফুরিয়ে আসছে কেন। এই তো তিস্তা প্রায় অর্ধেক গ্লাস জল খেয়ে নিল। বাকিটা এবার নিজের পেটে চালান করতে হবে। প্রায় 2 দিন পর পাড়া প্রতিবেশীরাই খবর দিয়েছিল পুলিশকে। দুর্গন্ধে নেকা দায় হচ্ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকেছিল। সাথে ছিলেন স্কুলের হেডমাস্টার এবং আরও কিছু স্টাফ। টেবিলের উপর একটা চিঠি পেপার ওয়েটে দিয়ে চাপা রাখা ছিল। স্বেচ্ছায় চলে গেলাম দুজনে। কখনোই চাইনি তিস্তা সবার কাছে বোঝা হয়ে থাকুক। আমার সঙ্গতেও ছিল না ওকে সুস্থ করার। আমি একজন হেরে যাওয়া বাবা। আমার স্কুল থেকে যা পাওনা তা স্কুলের উন্নতিকল্পে দান করে গেলাম। বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে গেলাম মধুমিতা ম্যাডামকে। উনি যেভাবে আমার আর তিস্তাকে আগলে রাখতেন তা আমি ভুলব না। দূরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছিলেন বিলাসবাবু। এত বড় প্রতিশোধ নিয়ে গেলেন স্যার। জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারবো না। একমাত্র কাঁদেনি মধুমিতা ম্যাডাম। ওনার হাতে তখনও আরও একটা ছোট্ট চিরকুট। নিজের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম ম্যাডাম। আমার চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।